যেভাবে গরিব মানুষের হয়ে ওই যে যে প্রকল্পগুলো দিয়েছে, একটা সময় আমরা বলতাম ভিক্ষা ভিক্ষা ভিক্ষা, এখন বুঝছি ওটা ভিক্ষা না, ওটা মানুষের অধিকার দিয়েছে। মানুষ মনে করছে ওই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে সে তার আত্মসম্মান ফিরে পেয়েছে, একদম গ্রামের মা মনে করছে। আমরা তখন ভুল বুঝেছিলাম, পরে রিয়েলাইজ হয়েছে যে না, ভিক্ষা বলা যাবে না। পরে আমাদের লাইন চেঞ্জ হলো যে না, প্রয়োজনে বলো যে ১,৫০০ টাকার বদলে আমরা ২,০০০ টাকা দেবো, ৩,০০০ টাকা দেবো, প্রয়োজনে এটা বলো, কিন্তু ভিক্ষার পাত্র এটা বলা যাবে না। তো ফলে বামপন্থীরা তো পরোক্ষ আমরাই স্বীকার করেছিলাম যে হ্যাঁ, ওই কাজগুলো ভালো কাজ করেছে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ২০২৪-এ ডায়মন্ড লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির এগেনস্টে দাঁড়িয়েছিল সিপিএমের প্রতীকুর রহমান। আর ২০২৬-এ বিধানসভা ভোটের আগে ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন সেই অভিষেক ব্যানার্জির সাথেই টিএমসিতে জয়েন করছে প্রতীকুর রহমান। এটা হলো রাজনীতি। হ্যাঁ, এখানে নিজের ফায়দা লোটার জন্য যে শুধু লোকটা যাচ্ছে তা নয়, এর পেছনে অনেক লম্বা ইতিহাস রয়েছে। লম্বা ইতিহাসটা হচ্ছে এরকম যে আসলে কমিউনিস্ট পার্টিতে যারা থাকে তারা যে কোন আইডিওলজিতে থাকছে এবং তাদের যে সেই পুরনো ভাবনা চিন্তাগুলো নিয়ে এখনও তারা এগিয়ে চলেছে, সো কল্ড তারা দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য ইয়ুথ জেনারেশন হয়তো কমিউনিস্ট পার্টিতে আর জয়েন করতে চাইছে না। নচেৎ যে সমস্ত ইয়ুথ ফেস নিয়ে কমিউনিস্ট পার্টি এগোচ্ছিল তাদের থেকে কয়েকজন দলটাই ছেড়ে দিচ্ছে। বর্তমান অবস্থা হয়ে গেছে এখন সিপিএম রাজ্য সভাপতি মোহাম্মদ সেলিমের এগেনস্টে খেপে গেছে প্রতীকুর রহমান। ২০০৬ সাল থেকে আস্তে আস্তে রাজনীতির মধ্যে দিয়ে আসা, ২০০৮ সালে সক্রিয় রাজনীতি, ৮ থেকে আজকের ২৬ এই জার্নিটা, এই দলবদলের অফার আসেনি, পয়সার অফার আসেনি, উচ্চাকাঙ্ক্ষার অফার আসেনি, তাহলে তখন গেলাম না কেন, এখন আসলাম কেন? তাহলে এখন কেন আসলাম সেটা দলের অভ্যন্তরে প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং তার সাথে এটাও কথা চলছে যে হয়তো প্রতীকুর রহমানের বন্ধু-বান্ধব যারা রয়েছে, সমসাময়িক যারা রয়েছে, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, তারাও হয়তো দলটা ছাড়বে। কিন্তু কেন? আসলে ব্যাপারটা হচ্ছে ১৯৭৭ সাল থেকে যে ভাবনা চিন্তা নিয়ে যে মতাদর্শে এগিয়ে চলেছিল দলটা, সেই একই মতাদর্শে হয়তো এখনো রয়েছে, যেখানে যা পার্টি সিদ্ধান্ত নেবে সেটা সবাইকে মানতে হবে। সেখানে ক্রস কোয়েশ্চেন কেউ করতে পারবে না। আসলে ২০২৪-এর লোকসভা ভোটের পর ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে যেভাবে প্রতীকুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে, যে ৭টা বিধানসভা বা তার যে স্পেসিফিক জায়গাগুলো নিয়ে তিনি কাজ করতে চেয়েছিলেন সেখান থেকে তাকে সরানো হয়েছে। সরাতে তাকে আর কোনো ক্ষমতা দেওয়া হয়নি। ইভেন সিপিএম যারা করে তাদের কিছু প্রসেস থাকে যে ১ম এ রাজ্য, তারপর সেখান থেকে কমিটি, তারপর সেখান থেকে পলিট ব্যুরো, এইভাবে যেতে হয় সদস্যপদ পেতে গেলে। কিন্তু এখানে দেখা গেছে যে তাকে সেই প্রোপাগান্ডা বা সেই প্রোটোকলটা প্রতীকুর রহমানের জন্য এপ্লাই হলো, কয়েকজন নেত্রীর ক্ষেত্রে এপ্লাই হয়নি, তারা ডাইরেক্ট পলিট ব্যুরোতে চলে গেছে। এগুলোর কোয়েশ্চেন তিনি করেছিলেন। ইভেন বর্তমানে মোহাম্মদ সেলিমকে প্রশ্নটা করা হলে তিনি উত্তর দেননি। সৃজন ভট্টাচার্যকে নিয়ে কেন একটা সমাবেশে ডাকা হয়নি, কেন রাজ্য জুড়ে তাকে সব জায়গায় নিয়ে যাওয়া হয়নি, কোয়েশ্চেনটা করেছে। তা কখনো জানা যাচ্ছে যে প্রতীকুর রহমানের খুব কাছের বন্ধু হচ্ছে সৃজন ভট্টাচার্য। তাহলে এখন সৃজন ভট্টাচার্যও কি তাহলে দলটা ছাড়বে? এটা একটা বড় প্রশ্ন। সম্পাদ্য ছেলে, আমি তো রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছি। আপনি আমার সঙ্গে এখনো এই আজকে রাজ্য কমিটি মিটিং, আপনি একবারও ফোন করতে পারলেন না? এটা কি আপনার ঔদ্ধত্য? আপনি হুমায়ুনের সঙ্গে মিটিং করবার জন্য আপনার সময় আছে, এক্স রাজ্য কমিটির সদস্যের সঙ্গে কথা বলার আপনার সময় নেই? তাহলে কি আপনারা চান না আমি পার্টিটা করি? আমি তো চাই পার্টিটা করতে, আমি তো চেয়েছিলাম, সেই কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, আমি তো মিডিয়াতে দিইনি। প্রতীকুর রহমান যদি প্রশ্ন করে সৃজন ভট্টাচার্য কেন বাংলা বাজার যাত্রায় থাকবে না, তাহলে প্রতীকুর রহমানকে কর্নার করতে হবে, এগুলো প্রশ্ন করা যাবে না। কিন্তু যদি প্রতীকুর রহমান প্রশ্ন করে হুমায়ুনের সঙ্গে কেন আপনি বৈঠক করবেন, তখন প্রতীকুর রহমানকে কর্নার করতে হবে। তাহলে এই দ্বিচারিতা কতদিন চলবে? আরেকবার বোঝা গেল যে সিপিএমের ভাবনা চিন্তা ভাবাদর্শে এখনো কোনো পরিবর্তন আসেনি। তারা ইয়ুথ ফেজকে সামনে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করে না। ইয়ুথ ফেজকে কী করে প্রমোট করা এবং তাদের মতামত শোনা, সবচেয়ে বড় কথা তাদের কী বক্তব্য রয়েছে, বর্তমান সময়ে ইয়ুথ জেনারেশন কী ভাবছে সেইটা বোঝার তাদের কোনো ইচ্ছে নেই। তারা যে ভাবনাদর্শে এগিয়ে রয়েছে বা যে ভাবাদর্শে চলছিল আজ থেকে ২০ বছর আগে, ৩০ বছর আগে, সেটা শুধুমাত্র ইমপ্লিমেন্ট করতে পছন্দ করে এই রাজ্য কমিটির পলিট ব্যুরো। যেখানে দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে দীপশিতা ধরও সেও কিছু বক্তব্য রেখেছে যে পরিশ্রমী মানুষ হিসেবে প্রতীকুর রহমান যেভাবে দলটা ছাড়লো। আবার প্রতীকুর রহমান এটাও জানতে চেয়েছে কেন হুমায়ুন কবিরের সাথে বসা হলো অথচ তার সাথে বসা হলো না। তাতে যে কমিটির যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার ওয়াইজ তার কিছু কোয়েশ্চেন ছিল যে সেটা সবার জন্য সমান কেন অ্যাপ্লিকেবল হবে না। এগুলো নিয়েই তাকে কেউ উত্তর দেয়নি এবং কোথাও মনে হয়েছে যে দল তাকে চায় না বা দলের তার কোনো ভূমিকা নেই। এবং এখন তিনি এটাও মনে করছেন যে সরকারের মুখ্যমন্ত্রী বা যে কমিটি বা যে দল
রাজ্য সরকার চালাচ্ছে, সেখানে যদি তাকে যোগাযোগ করতে বলে বা তার হয়ে কিছু বক্তব্যতে দেখা গেছে তাকে অ্যাপ্রিশিয়েট করেছে, হয়তো খুব শিগগিরই টিএমসিতে জয়েন করবে এই প্রতীকুর রহমান। এটাও ফ্যাক্ট, প্রতীকুর রহমান যদি জয়েন করে তাহলে সিপিএমের ওই অঞ্চলের কিন্তু সংগঠন অনেকটাই ভেঙে পড়বে। তারা ভাবে আসলে সিপিএমের কোনো কাজই হয় না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন চ্যানেলের বাকি ভিডিওগুলো, যাতে সবাই দেখতে পারে এবং